স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস। দেশে মোট ভোটার 12,37,00,000, বেড়েছে 18 লাখ। 20 জানুয়ারি থেকে তথ্য সংগ্রহ শুরু। রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামে চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর। আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার। এবারে বিস্তারিত। রাজধানী সহ সারা দেশে বেড়েছে শীত। ঘন কুয়াশায় ঢেকে আছে সব জায়গা। পঞ্চগড়ে রাতের পাশাপাশি কমতে শুরু করেছে দিনের তাপমাত্রাও। সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 11.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় 9.8 ডিগ্রি সেলসিয়াস আর নওগাঁর তাপমাত্রা 10 ডিগ্রির ঘরে নেমেছে। ঘন কুয়াশা না থাকলে উত্তরের বাতাসের কারণে শীতের তীব্রতা বেড়েছে। রংপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিন হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগী। কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায় 3 সপ্তাহ ধরে এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রিতে উঠানামা করছে। লালমনিরহাটে দুদিন ধরে দেখা মিলছে না সূর্যের। আগামী কয়েকদিনে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। উজু করে পাই না, আর বয়স্ক এখন যে মসজিদে যাবো তারও ভয় লাগে। যা ঠান্ডা, মানে বলা বায় হলো। কম্বল টম্বল পাই না, গরিব মানুষ কম্বল পায়, যাদের আসে তারাই পায়। 58 বছর বয়স, তারপরে এর মধ্যে এরকম শীত আমি দেখিনি। আমরা শীতে কাঁপছি, হাত শিখছি। শীতের খবর নিয়ে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, দিনাজপুরে আজ শীতের প্রভাব কেমন রয়েছে? জনজীবনের প্রভাব কেমন আমাদের জানাবেন? আনোয়ারুল, আজকে দিনাজপুরের সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি 10.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সকাল 9টায়। সেটি কিন্তু সারাদিনে এই সর্বনিম্ন তাপমাত্রা থাকার কারণে ঠান্ডার প্রকোপটা বেশি ছিল এবং পাশাপাশি যে ঘন্টায় 5 কিলোমিটার বেগে কিন্তু হিমেল বাতাস প্রবাহিত হওয়ার কারণেই এই ঠান্ডার প্রকোপটা একটু বেড়ে গিয়েছে, যার কারণে এই অঞ্চলের যারা খেটে খাওয়া মানুষ, তৃণমূল মানুষ, ছিন্নমূল মানুষ, তারা কিন্তু অনেকটাই কষ্টে রয়েছে। আমরা দেখেছি যে যারা অটো চালক বা ভ্যান চালক বা দিনমজুর শ্রেণীর লোকেরা ছিল, তারা কিন্তু অনেকটা কষ্টের মধ্যে ছিল। আমরা সকাল থেকেই দেখেছি যে বিভিন্ন স্থানে যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু কর্মের সন্ধানে রাস্তায় বের হয়েছিল, কিন্তু রাস্তার পাশে অনেকেই বসে থাকলেও কিন্তু তেমন কিন্তু কর্মের সন্ধান তারা পায়নি, যার কারণে অনেকে কিন্তু কাজ না পেয়ে কিন্তু বাড়িতে ফিরে যাচ্ছে। এবং আমি কিছু সাধারণ বা দুস্থ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে এই অঞ্চলে এই অবস্থার মধ্যে যে শীত বস্ত্রের কিন্তু প্রয়োজন, এবং সেই শীত বস্ত্র কিন্তু তারা কেউ কেউ বলছে যে পর্যাপ্ত পরিমাণ কিন্তু শীত বস্ত্র পাচ্ছে না। এদিকে জেলা প্রশাসকের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা শীত বস্ত্র বিতরণ করছে এবং পাশাপাশি যারা ব্যক্তি পর্যায়ে রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবেই শীতার্ত মানুষের পাশে শীত বস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল, যার কারণে এই অঞ্চলে আসলে ভৌগোলিক কারণে এখানে শীতের প্রকোপ বেশি থাকে। এই প্রকোপের কারণেই প্রতি বছর কিন্তু আমরা দেখেছি যে হাসপাতালগুলোতেও কিন্তু শীতজনিত যে রোগীর সংখ্যা সেটি কিন্তু বাড়ছে। বিশেষ করে শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা বেড়েছে। নিউমোনিয়ার, ঠান্ডাজনিত যে ডায়রিয়া, জ্বর, সর্দি, এই সমস্ত রোগীর কিন্তু সংখ্যা অনেকটা বেড়ে গিয়েছে। আমরা দেখেছি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং দিনাজপুর জেনারেল সদর হাসপাতালে। তবে এদিকে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে আগামী কয়েকদিনে আরো শৈত্যপ্রবাহ পড়তে পারে, যার কারণে এখানে শীতের প্রকোপ আরো বেড়ে যেতে পারে। আনোয়ারুল। সুলতান, আপনাকে ধন্যবাদ। দিনাজপুর থেকে শীতের খবর জানাচ্ছিলেন সুলতান মাহমুদ। দর্শক, এবার জানবো রংপুরের শীতের খবর। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাবলুর রহমান বাড়ি। রংপুরে আজ তাপমাত্রা কত আর জেলার সার্বিক শীতের পরিস্থিতি আমাদের জানান। আনোয়ারুল, আপনি যেমনটি বলেছিলেন, আসলে উত্তর অঞ্চলে কিন্তু গত কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহ চলছে, এর মধ্যে কিন্তু রংপুরেও রয়েছে। আপনাকে জানিয়ে রাখি, গত 3 দিন ধরে কিন্তু রংপুরে সূর্য দেখা মেলেনি। ঠান্ডার যে প্রকোপটা সেটি কিন্তু অনেক গুণ বেড়ে গেছে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে রংপুরে আসলে যে শীতের যে আজকে 12 ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছে তাপমাত্রা। আপনাকে জানিয়ে এই মুহূর্তে রয়েছে আমি রংপুর কালেক্টরেট, যে আপনার
পত্রের দোকানগুলি রয়েছে, যে গরম কাপড়ের দোকান, সেটি কিন্তু আসলে দেখছেন যে ক্রেতার যে উপচে পড়া ভিড়, তারা কিন্তু আসলে শীত নিবারণ করার জন্য যে শীতের যে পোশাক, সেটি কিন্তু আসলে কিনছে। নারী পুরুষ দেখছে যে তাদের ভিড় জমাচ্ছে। আপনাকে বলি যে আসলে রংপুরে যে এই শীতের প্রকোপটা, সেটি কিন্তু অনেক বেশি থাকার কারণে কিন্তু আসলে সাধারণ মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু আসলে চরম ভোগান্তিতে পড়ছে। ইতিমধ্যে হাসপাতালগুলোতে কিন্তু শীতজনিত রোগের কিন্তু প্রকোপ বেড়েই চলেছে। এর মধ্যে ডায়রিয়া, আপনার নিউমোনিয়া ধরো, এছাড়াও নানান শীতের রোগে কিন্তু শিশু থেকে বয়স্করা কিন্তু আসলে আক্রান্ত হচ্ছে। রংপুরে যে আসলে আবহাওয়াবিদ জানিয়েছে যে শীতের তীব্রতা, সেটি কিন্তু আরও হয়তো আগামীতে আরও বাড়তে পারে। সেটি কিন্তু তারা জানিয়েছে যে আরও শীতের যে প্রবাহটা, সেটি কিন্তু আসলে রংপুরে গত কয়েকদিন ধরে একটু বেশি মনে হচ্ছে। তা আসলে যে সকাল থেকে যে বৃষ্টির মতো যে আসলে কুয়াশা পড়ছে, সেটি কিন্তু দুপুর নাগাদ একটু কম হলেও সন্ধ্যার পরে কিন্তু আছে যে হিমেল হাওয়ায় কিন্তু যে আসলে শীতের প্রকোপ, সেটি কিন্তু আসলে বেড়ে গেছে। তো রংপুরে এই ছিল আমার কাছে রংপুরের শীতের সর্বশেষ তথ্য। আনোয়ারুল। বাবলুর রহমান বারী, আপনাকে ধন্যবাদ। রংপুর থেকে শীতের খবর জানাচ্ছিলেন সহকর্মী বাবলুর রহমান বারী। খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে নতুন ভোটার যুক্ত হয়েছে 18,33,352 জন। ফলে খসড়া তালিকা অনুযায়ী দেশে এখন ভোটার সংখ্যা 12,36,83,512 জন। আগামী 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলের চোখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে। চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা না করলেও এরই মধ্যে নির্বাচনের একটা ধারণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনীতিকদের পাশাপাশি সংশ্লিষ্ট সংস্কার কমিশনও স্বচ্ছ ভোটার তালিকার উপর জোর দিচ্ছেন। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। আজকে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে, সেখানে ভোটার সংখ্যা 12,36,83,512। আমাদের ভোটার সংখ্যা বেড়েছে 18,33,352 জন। আমাদের ভোটার সংখ্যা বৃদ্ধির হার 1.5%। তিনি জানান, কমিশনের ধারণা বিভিন্ন কারণে অনেকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি। বাদ পড়াদের ভোটার হওয়ার আহ্বান জানান নির্বাচন কমিশনার। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 2রা মার্চ। ভোটার তালিকা যাচাইকরণ এবং বাদ পড়ে যাওয়া ভোটারদের তথ্য সংগ্রহের জন্য বাড়ি বাড়ি যাব। সেই কার্যক্রম শুরু হবে আগামী 20 জানুয়ারি। 17 বছর বয়সে ভোটার হওয়া উচিত বলে সম্প্রতি মত দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশনারের কাছে এ বিষয়ে ইসির মতামত জানতে চাওয়া হয়। এটা নিয়ে আলাপ আলোচনা চলছে। যদি এটা নিয়ে ভবিষ্যতে কোনো রাজনৈতিক মতৈক্য হয় এবং এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়, সংবিধানে কোনো পরিবর্তন আসে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। হ্যাঁ, আমরা হয়তো কমিশনে বসে আলোচনা করতে হবে, সেই ক্ষেত্রে আমরা 1 বছরের তথ্য সংগ্রহ করব নাকি 2 বছরের তথ্য সংগ্রহ করব, এটা সময়ই বলে দিবে। তিনি জানান, 1 জানুয়ারি 2007-এর আগে যাদের জন্ম তাদের ভোটার করা হবে। এবার 7টি দেশের প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে 40টি দেশের প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। নানা কর্মসূচিতে আজ জাতীয় সমাজসেবা দিবস পালন করা হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে রাজধানী ছাড়াও জেলা উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করে সমাজসেবা অধিদপ্তর। কর্মসূচির মধ্যে রয়েছে ওয়াকাথন, মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণ। দিবসটি উপলক্ষে সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ওয়াকাথন কর্মসূচি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, শুধু নিজের স্বার্থ নয়, জনগণের কল্যাণে ব্যবসা করা উচিত। ওয়াকাথনে সমাজসেবা অধিদপ্তরের সেবাগ্রহীতা, অংশীজন ও নিবন্ধিত সংস্থাসমূহের প্রতিনিধি ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। আমরা উৎসাহিত করি সবাইকে, যাতে এই ব্যবসা, যে পরের স্বার্থে ব্যবসা, যেটাকে আমরা সামাজিক ব্যবসা বলি, সেই ব্যবসাতে উৎসাহিত হয়। এবং এখন হচ্ছে, মানুষ আস্তে আস্তে এটা বুঝছে, বিশেষ করে তরুণদের মধ্যে এটা আছে যে হ্যাঁ, আমি যখন ব্যবসা করব, নিজের স্বার্থে ব্যবসা করব এবং অন্যের স্বার্থে, পরের স্বার্থেও ব্যবসা করব, যেটাতে আমি যা যা দেখি হচ্ছে না, স্বাস্থ্য খাতে ঘাটতি আছে, স্বাস্থ্যের সেবা করি, শিক্ষা খাতে ঘাটতি আছে, শিক্ষা খাতে সেবা করি, সামাজিক ব্যবসা করে।
নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার, এই প্রতিপাদ্যে আজ সারা দেশে পালিত হচ্ছে জাতীয় সমাজসেবা দিবস। সকালে নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। সুনামগঞ্জ শহরের পৌর বিপণী প্রাঙ্গণ থেকে ওয়াকাথন বের করা হয়। ওয়াকাথনটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্য জাদুঘরের প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মাদারীপুরে কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে মুক্ত আড্ডায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ইয়াসমিন আক্তার। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছে আদালত। সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম শুনানি শেষে আদেশ দেন। শুনানিতে চিন্ময়ের পক্ষে 11 জন আইনজীবী অংশ নেন। চিন্ময়ের জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। এমনকি চিন্ময়কেও আদালতে নেওয়া হয়নি। গত 31 অক্টোবর চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। এরপর 25 নভেম্বর ঢাকা থেকে এই মামলায় গ্রেফতার করে 26 নভেম্বর হাজির করা হলে হট্টগোল ও সংঘর্ষের ঘটনা ঘটে। চিন্ময়ের অনুসারীদের সাথে সংঘর্ষে মারা যান আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। পরে তার পরিবার ও পুলিশ 6টি মামলা করে। নামঞ্জুর করে আমাদের পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী আমরা উচ্চ আদালতে এটা উপস্থাপন জামিন পিটিশনটা। পুলিশের সেদিন নিষ্ক্রিয়তা ছিল, তবে আমরা এটাই মনে করি চিন্ময় দাসের বক্তব্য না হলে এই ঘটনাগুলো ধারাবাহিকভাবে না হতো। রাঙামাটির লংগদুতে গুলিবিদ্ধ একজনের মরদেহ উদ্ধার করেছে লংগদু থানা পুলিশ। দুপুরে লংগদু থানা পুলিশ উপজেলা সদরের কিচিংছড়া থেকেই লাশ উদ্ধার করে। তবে মরদেহের পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি এবং কখন মারা গেছে সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। এদিকে লংগদু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিক্রম চাকমা বলি জানান, শিলছড়ি গ্রামের কিচিংছড়া এলাকায় একজন ইউপিডিএফ কর্মী মারা গেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল শর্ত পূরণে নয় বরং রাজস্ব বাড়ানোর স্বার্থে বিভিন্ন পণ্যের ওপর কর ও ভ্যাট বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, ভ্যাট বাড়লেও জিনিসপত্রের দামের উপর তেমন প্রভাব পড়বে না। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান। দামের উপরে তেমন প্রভাব পড়বে না, কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব এসে জিরো করে দিয়েছি। আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছে আমরা। এইটা করার কারণটা হলো আপনি যে ছাড় দিয়েছে এগুলো ক্যালকুলেট করলে কয়েক হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। আবার আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি, আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না। নানা আয়োজনে 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল। সকালে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এটি নাগরপুর বাজার সহ বিভিন্ন জায়গা ঘুরে সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ করা হয়। সেখানে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম। স্বৈরাচারের পতন হলেও এখনও গণতন্ত্র ফিরে আসেনি জানিয়ে তিনি বলেন, নতুন করে বিএনপি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। দলের বিরুদ্ধে চক্রান্তকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান এম এ সালাম। উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেলের সভাপতিত্বে ও সদস্য সচিব শহীদুর রহমান মনিরের সঞ্চালনায় আলোচনায় বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সহ যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা টেলিভিশনের সম্প্রচার সহ অন্যান্য কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, এমন পদক্ষেপের কারণ হিসেবে আল জাজিরায় উস্কানিমূলক উপাদান প্রচারের কথা উল্লেখ করা হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কৃতি, অভ্যন্তরীণ ও যোগাযোগ মন্ত্রীরা যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। আদেশে বলা হয়েছে, সিদ্ধান্তটি অস্থায়ী, কিন্তু কতদিন তা বহাল থাকবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি। গত সপ্তাহে পশ্চিম
পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী এবং যোদ্ধাদের মধ্যে সপ্তাহব্যাপী সংঘাতের খবর প্রকাশ করা নিয়ে আল জাজিরার সমালোচনা করেছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ইংরেজি নববর্ষের প্রথম দিনে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে 23 ফিলিস্তিনি নাগরিকের। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দক্ষিণের মাওইশি শহরে বিমান হামলায় প্রাণ গেছে 10 জনের। আল জাবালিয়ায় ইসরায়েলি আগ্রাসনে শিশুসহ 13 জন নিহত হয়েছে। এ নিয়ে 1 বছরের বেশি সময় গাজায় ইসরায়েলি আগ্রাসনে 45,500-রও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গাজার শীতল আবহাওয়ায় 1 সপ্তাহে 6টি শিশুর মৃত্যু হয়েছে হাইপোথার্মিয়ায়। ইসরায়েলের অব্যাহত হামলা এবং মানবিক সহায়তার বিধিনিষেধের কারণে গাজায় শীতকালীন সাহায্য ও চিকিৎসা সেবার অভাব মারাত্মক আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রে ইংরেজি নববর্ষের দিনে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে হতাহতের ঘটনায় অভিযুক্তের পরিচয় প্রকাশ করেছে এফবিআই। পুলিশের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, হামলাকারী যুক্তরাষ্ট্রের নাগরিক শামসুদ্দিন জব্বার, টেক্সাসের বাসিন্দা। 42 বছর বয়সের এই ব্যক্তি একসময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে কাজ করেছেন। এ হামলার পেছনে তিনি একাই ছিলেন এমনটি মনে করছে না এফবিআই। হামলায় ব্যবহৃত গাড়িতে আইএসের পতাকা ছিল বলে জানিয়েছে পুলিশ। এদিকে নিউ অর্লিন্সের এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 15 জন হয়েছে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই লাস ভেগাসে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হোটেলের বাইরে টেসলা সাইবার ট্র্যাকের বিস্ফোরণ ঘটেছে। এতে 1 জনের প্রাণ গেছে। এ ঘটনায় শোক জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। খেলার খবর। বিপিএল এর দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে 7 উইকেটে হারিয়ে আসরে প্রথম জয় পেল দুর্বার রাজশাহী। 175 রানের লক্ষ্যে 11 বল বাকি থাকতেই পৌঁছে যায় তারা। টস জিতে ব্যাট করতে নেমে তাসকিনের বোলিং তোপে দলীয় 14 রানে লিটন দাস ও তানজিদ হাসানের উইকেট হারায় ঢাকা ক্যাপিটালস। তৃতীয় উইকেটে স্টিফেন এসকিনাজি আর শাহাদত হোসেনের 79 রানের জুটিতে পরিস্থিতি সামলে নেয় ঢাকা। শাহাদত 50, এসকিনাজি 46 আর 9 বলে 21 রানের ঝোড়ো ইনিংস খেলেন থিসারা পেরেরা। তবে দিনের সব আলো কেড়ে নেন তাসকিন। মাত্র 19 রান দিয়ে 7 উইকেট তুলে নেন তিনি। জবাবে 31 রানে 2 উইকেট হারালেও অধিনায়ক এনামুল বিজয়ের অপরাজিত 73 আর রায়ান বার্লের অপরাজিত 55 রানের সুবাদে মাত্র 3 উইকেট হারিয়েই জয় তুলে নেয় রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 7টায় ফরচুন বরিশালের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। টি-20 ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। বিসিবি পরিচালকের বরাত দিয়ে একাধিক গণমাধ্যম আজ খবরটি নিশ্চিত করেছে। নিজের সিদ্ধান্তের কথা এরই মধ্যে বিসিবিকে জানিয়েছেন তিনি। গত বছর ফেব্রুয়ারিতে নাজমুল হোসেনকে 3 সংস্করণের অধিনায়ক করা হয়। গত ডিসেম্বর পর্যন্ত ছিল তার মেয়াদ। টি-20-র অধিনায়কত্ব ছাড়ার কথা জানানোর সময় তিনি বিসিবিকে বলেছেন, বোর্ড চাইলে টেস্ট ও ওয়ানডের অধিনায়কত্ব চালিয়ে যাবেন। শান্তর এই ইচ্ছায় সম্মতি জানিয়েছে বিসিবিও। ধারণা করা হচ্ছে আগামী মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের নেতৃত্ব তুলে দেওয়া হতে পারে লিটন দাসের কাঁধে। বাফুফেতে ফিরলেন নারীদের সাফ জয়ী কোচ গোলাম রব্বানী ছোটন। তবে মেয়েদের কোচ হিসেবে নয়, বাফুফের এলিট একাডেমির প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। আগামী 1 বছরের চুক্তিতেই দায়িত্ব পালন করবেন ছোটন। 2023 সালের মে মাসে নারীদের কোচের পদ থেকে অবসর নিয়েছিলেন তিনি। এবার নতুন দায়িত্বে দেখা যাবে তাকে। বাফুফের ইউথ ডেভেলপমেন্ট অ্যান্ড বাফুফে এলিট একাডেমির প্রধান হিসেবে কাজ করবেন ছোটন। বর্তমানে বন্ধ থাকা এলিট একাডেমি অচিরেই তার অধীনে কার্যক্রম শুরু করবে। শেষ করব দীপ্ত সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস। দেশে মোট ভোটার 12,37 লাখ, বেড়েছে 18 লাখ। 20 জানুয়ারি থেকে তথ্য সংগ্রহ শুরু। রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামে চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর। আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6টা 40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।